যে বলো এই যে বিভিন্ন মামলা করেছি, প্রাথমিকের নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি ডিএ, জনগণের করের টাকার কত টাকা মোচ্ছব করেছে। আমি নতুন সরকারকে বলবো যে আপনারা শ্বেতপত্র প্রকাশ করে দিন, জনগণের করের টাকা সব নষ্ট করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও জানতাম যে সিবিআই ইডি তদন্ত ভার দিয়েছে, আদালত এ কখনোই অল্টার হতে পারে না। না নিজের মন্ত্রী চুরি করেছে, উনি নিজেই নিজের পুলিশকে দিয়ে নিজেরই ইনভেস্টিগেশন করাবে। আমার এই সরকারের কাছে দাবি থাকবে, এই পাবলিকেশন কারা আটকে রেখে দিয়েছিল এরা তদন্ত করুন। এই সমস্ত দুর্নীতির জন্য, দুর্নীতির তদন্ত করার জন্য জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বসিয়ে দিন। আপনি যদি মাথা লেজ না ধরেন গোটাটা পাবেন না, গোড়া বটিতে পাবেন না। এখন সব ধান্দাবাজ গুলো এখন সব চেষ্টা করছে, মানে কেউ বিপ্লবী হয়ে গেছে, কেউ বিদ্রোহী হয়ে গেছে। কোন বিপ্লবী কোন বিদ্রোহী 4 তারিখের আগে ছিল না। আমি আপনাকে ইন্টারভিউ দিয়ে বলছি 4 তারিখের 4টের পর সময় ওই তৃণমূল দলটা উঠে যাবে, তাই হয়েছে। ও দল যত তাড়াতাড়ি উঠবে তত পশ্চিমবঙ্গের মঙ্গল। ও থাকলেই বিষবৃক্ষ। আপনি জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অপোজিশনে থেকে বেশি ডেঞ্জারাস। প্রথম দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। তদন্তকারী সংস্থার হাতে ঠিক কি ধরনের প্রাথমিক তথ্য বা প্রমাণ ছিল বলে মনে করছেন ফিরদৌসা, যদি একটু বলতেন আমাদের দর্শকদের। 21/4/2023 কলকাতা হাইকোর্টের সৌমেন নন্দীর মামলার নির্দেশনামাটা একবার দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে তদন্তকারী সংস্থার হাতে কি ধরনের তথ্য ছিল এবং রয়েছে। সৌমেন নন্দীর মামলাটা মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়। এই সৌমেন নন্দীর মামলায় আপনারা দেখেছেন এর আগে যে সিবিআই এবং ইডি তদন্ত চলাকালীন এই যে মিউনিসিপ্যালিটি গুলোতেও নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, তার নথি ইডির হাতে আসে। অয়নশীলের বাড়িতে তদন্ত করতে গিয়ে দেখেন যে এই অয়নশীল ওই যে বিভিন্ন মিউনিসিপ্যালিটি গুলোর যে বিভিন্ন পদে, সুইপার থেকে শুরু করে ক্লার্ক, হেল্পার, ওই যে অ্যাম্বুলেন্স ড্রাইভার থেকে শুরু করে ড্রাইভার, বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা জানতে পারে। এবং সেই সময় যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল ইডি, সেখানেই বলে দেন 200 কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছিল শুধু অয়নশীলের বাড়িতে। সেই সময় 21/4/2023 বলেছিলেন। অর্থাৎ সেই সময়ই তদন্তকারী সংস্থার হাতে এই তথ্য ছিল এবং সেই তথ্য আদালতে দিয়ে আদালতে একটি অ্যাপ্লিকেশন করে ইডি। ইডি বলেন যে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি এর তদন্ত করতে করতে আমরা এই তথ্য পেয়েছি এবং এই দুটো তদন্তের মধ্যে, এই দুটো স্ক্যামের মধ্যে যে আন্তঃ সম্পর্ক রয়েছে, ইন্টারমিংলিং রয়েছে, অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং মিউনিসিপ্যালিটি নিয়োগের দুর্নীতির মধ্যে আন্তঃ সম্পর্ক রয়েছে। কারণ অয়নশীল একই ব্যক্তি, সে প্রাথমিকেরও ওএমআর শিট ছাপাচ্ছে, সে মিউনিসিপ্যালিটিরও ওএমআর শিট ছাপাচ্ছে। এবং সেই সময় রিপোর্টে বেশ কিছু মিউনিসিপ্যালিটির উল্লেখ করেছে। আমি শুধু সেই রিপোর্টের সেই মিউনিসিপ্যালিটি গুলোর নামগুলো আমি পরপর পড়ে দিচ্ছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। সেই রায়ের, সেই অর্ডারের আপনার 6 নাম্বার পেজে এবং 7 নাম্বার পেজে আপনি যদি চলে যান 5 নাম্বার প্যারাগ্রাফে স্ট্যাটাস রিপোর্টের একদম লাস্টের দিকে মিউনিসিপ্যালিটি গুলোর নামগুলো লেখা আছে, ইনক্লুডিং কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, বরানগর, হালিশহর, সাউথ দমদম, নর্থ দমদম, টাকি এটসেট্রা, মানে ইটিসি, মানে ইত্যাদি, মানে আরো মিউনিসিপ্যালিটি গুলো আছে। কোন কোন পদে বলা আছে? মজদুর, সুইপার, ক্লার্ক, পিওন, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, পাম্প অপারেটর, হেল্পার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার এটসেট্রা ইটিসি ইত্যাদি পদে। অর্থাৎ এই সমস্ত পদে দুর্নীতি হচ্ছে। আপনারা দেখেছেন দুর্নীতির রেট চার্ট ছিল, ড্রাইভারের এত লাখ, ক্লার্কের এত লাখ, সুইপারের এত লাখ, মানে মেনু কার্ড, দুর্নীতির মেনু কার্ড। এসব সুজিত বসুরা দুর্নীতির মেনু কার্ড বের করেছিল, দিয়ে দুর্নীতি করেছে। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনে, এর পরের কথাটা শুনে আরো আশ্চর্য হয়ে যাবেন। এই যে ধরুন সেই সময় 21/4/2023 নির্দেশ হলো, সৌমেন নন্দীর মামলায় আমি বিকাশ বসু অ্যাপিয়ার করলাম, যে সেই নির্দেশকে গোসা হলো, সেই নির্দেশে কার জানেন তো? মমতা ব্যানার্জির সরকারের বিরাট গোসা দিয়ে ডিভিশন বেঞ্চে চলে গেল চ্যালেঞ্জ করতে। ডিভিশন বেঞ্চ বললো না, সিবিআই ইডি তদন্ত হবে। সেখানেও আবার গোসা হলো, বাবা সুপ্রিম কোর্ট ছুটলেন, দিয়ে সেখানেও হেরে এলেন। তারপরে সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে সেই সময় যিনি বিচারপতি ছিলেন, সিবিআই ইডি তদন্ত তো হয়েছেই,
বিচারপতি ছিলেন তার বিরুদ্ধে অ্যালিগেশন দিয়ে আবার অ্যাপ্লিকেশন করলেন। আলটিমেট বিচারপতি অমৃতা সিনহা, তার বেঞ্চে রিভিউ হলো, একই নির্দেশ থাকলো। তাহলে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গিয়ে আবার কলকাতা হাইকোর্ট পর্যন্ত একই নির্দেশ থাকলো। কিন্তু জনগণের করের টাকায় এই মমতা বন্দ্যোপাধ্যায়রা, সুজিত বসুরা যাতে গ্রেপ্তার না হয় সেই জন্য ওই করের টাকায় গ্রেপ্তারি আটকাতে সেদিন এই সিবিআই ইডি ইনভেস্টিগেশন আটকাতে গেছিলেন। আজকে প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় করের টাকায় সুজিত বসুদের গ্রেপ্তারি আটকাতে গেছিলেন। আজকে ওনার দলের সেই সাংসদ আইনজীবী মামলা লড়েছিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত। আজকে তো জনগণ জানতে চাইছে যে বলো, এই যে বিভিন্ন মামলা করেছি, প্রাথমিকের, নবম দশম একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডিএ, জনগণের করের টাকার কত টাকা মোচ্ছব করেছে। আমি নতুন সরকারকে বলবো যে আপনারা শ্বেতপত্র প্রকাশ করে দিন। জনগণের করের টাকা সব নষ্ট করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়রা। তাদের শুধু এই যারা ওর আশেপাশে ঘুরে বেড়ায় তাদের গ্রেপ্তারি আটকাতে, নিজের পকেটের টাকা না, ওটা জনগণের করের টাকা। আমরাও জানতাম যে সিবিআই ইডি তদন্ত ভার দিয়েছে আদালত, এ কখনোই অল্টার হতে পারে না। না, নিজের মন্ত্রী চুরি করেছে, উনি নিজেই নিজের পুলিশকে দিয়ে নিজেরই ইনভেস্টিগেশন করাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা চাইতেন, ওর মন্ত্রী চুরি করবে আর ওরই পুলিশ তার তদন্ত করবে। জীবনে কোনোদিন সেই তদন্তে সুজিত বসু গ্রেপ্তার হতো না, পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হতো না। সবাই জানতো এই যে বেকার ছেলেমেয়েরা, এই যে ছেলেমেয়েরা বসে আছে ওখানে দেখছেন, সবাই জানতো দুর্নীতি হয়েছে। মেধাবী ছেলে মেয়ে খাতা ভর্তি করে এসছে, চাকরি পায়নি। এই সেতাব, এই নাস্তিন, এই মেয়েগুলো কি অসুবিধা করেছিল এরা? এদের একটাই দোষ, এরা তৃণমূলকে টাকা দেয়নি, মমতা ব্যানার্জিদের টাকা দেয়নি। উল্টে দিয়েছে, উল্টে দিয়েছে, দেখো পাল্টে গেছে। আজ না প্রশাসনিক ক্ষমতা রয়েছে, এবার কি হবে আপনাদের? ক্ষমতায় ছিল যখন, তখন ক্ষমতার মোহে সব অন্ধ হয়ে গেছে। বেকার ছেলে মেয়ে, মেধাবী ছেলে মেয়ে, তাদেরকে সব মেধার ভিত্তিতে না, টাকার ভিত্তিতে চাকরি পাবেন, এই কাজ করেছেন। আজকে তার যোগ্য জবাব পেয়েছেন। এসএসসিতে এত কিছু হলো, আরে বারবার আদালত বলছে যে তুমি বলো কে অযোগ্য, তুমি বলে দাও কে অবৈধ। ওএমআর পাবলিশ করতে বলেছে, এত কিছু নির্দেশ হলো, সিবিআই তদন্ত করালাম, ইডি তদন্ত করালাম, মামলা করলাম, সমস্ত কিছু বেরিয়ে এলো, তারপরে বলছে ওএমআর শিটটা পাবলিশ করো। বাবা, পাবলিশ করতে লজ্জা হচ্ছে, কারণ ওরা পাবলিশ করলেই ওরা জানে যে ধরা পড়ে যাবে ওরা কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছে। আমার এই সরকারের কাছে দাবি থাকবে, এই পাবলিকেশন কারা আটকে রেখে দিয়েছিল এরা তদন্ত করুন। এই সরকারের কাছে দাবি থাকবে যে শুধুমাত্র এই যে আমরা যে মামলা করেছি, যে এই যে প্রাথমিকের, নবম দশম একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, এর বাইরে দুর্নীতি হয়নি তা তো না। এটা ধোয়া তুলসী পাতা না মমতা ব্যানার্জি। ফলে এ দুর্নীতি সব সেক্টরে হয়েছে। আর নিজে নিজে স্বীকার করেছেন উনি যে বনসহায়ক পদে দুর্নীতি হয়েছে, তো উনি নিজে মাইক ধরে স্বীকার করেছেন। যখন ওর দলের মন্ত্রী, ওর দলে ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়, সে যখন অন্য দলে গেছে তখন ও নিজে স্বীকার করেছে। তাহলে ওরকম দুর্নীতি তো অনেক জায়গায় হয়েছে। এই সমস্ত দুর্নীতির জন্য, দুর্নীতির তদন্ত করার জন্য জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বসিয়ে দিন। প্রাক্তন বিচারপতিরা রয়েছেন, বিভিন্ন বিচারপতিরা রয়েছেন যারা এই ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই সমস্ত বিচারপতিরা আজকে রিটায়ার্ড করেছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে, সুনামের সঙ্গে কাজ করেছেন। বিচারপতি বিশ্বজিৎ বসুই বলুন, বিচারপতি দেবাশিস করগুপ্ত বলুন, বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি বলুন, বিচারপতি আর কে বাগ বলুন, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বলুন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো ছিলেনই। ফলে এই সমস্ত বিচারপতিরা মানে অত্যন্ত সুনামের সঙ্গে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ডিল করেছে। ডিএ মামলায় প্রথম রায় দিয়েছিলেন ভারতবর্ষে, এই রায় মানে এই ঐতিহাসিক রায় দিয়েছিলেন দেবাশিস করগুপ্ত এবং শেখরবাবু সরাফের বেঞ্চ, যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। মানে সেটা লিঙ্ক করে বলেছিলেন যে এটা লেগালি এনফোর্সেবল রাইট, কারণ রোপারুল 2009 এর ইন্টারপ্রিটেশন করে বলেছিলেন যে ডিএ লেগালি এনফোর্সেবল রাইট। পরবর্তীতে সেটা তখন যেহেতু
কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স সেটা রিটার্ন ব্যাক করেন, স্যাট দিয়ে আইসিপিআই অনুযায়ী দেওয়ার কথা বলে, পরবর্তীতে আপনারা দেখেছেন আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সরকার 7 বার হেরে আসে। আমি একটা কথা বলবো ফিরদৌস, যে এই কথাটা জনমানসে খুব ঘুরছে যে পুরন দুর্নীতিকাণ্ডে তদন্তে এত দীর্ঘসূত্রিতা কেন? কিসের জন্য অপেক্ষা করছিলেন ইডি অফিসাররা? ভোটের আগেই বা সুজিতকে গ্রেফতার করা হলো না কেন? দেখুন, আমি বলি সুজিতকে শুধু গ্রেপ্তার করলে হবে না। এই যে বিভিন্ন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান গুলো রয়েছে নিচের স্তরে, আবার সুজিতের উপরের স্তরেও রয়েছে, তাহলে এটা একটা পিরামিড লাইক স্ট্রাকচার। ওই যে একেবারে কালেক্টর থেকে শুরু করে, মানে যারা পয়সাটা কালেক্ট করতো, যারা মেনু কার্ডের পয়সাটা নিয়ে আসতো আর কি, মেনু কার্ড ফেলেছিল তো, যে ড্রাইভার হলে 5 লাখ, এই সুইপার হলে এত লাখ, সব মেনু কার্ড ছাপিয়েছিল। তো যারা টাকাটা তুলতো তাদেরকেও তো ধরতে হবে, কার নির্দেশে তুলতো। আর সুজিতকে গ্রেপ্তার করে জানতে হবে এর মাথাটা কে ছিল। রাজ্যের সমস্ত পুরসভাতেই কি এই দুর্নীতি হয়েছে বলে আপনি মনে করছেন? অনেক পুরসভায় হয়েছে। এই তো আপনাকে আমি অর্ডার শিটে স্ট্যাটাস রিপোর্ট যেটা উল্লেখ আছে স্ট্যাটাস রিপোর্টে, সেটাই তো আপনাকে পড়ে শোনালাম, এবং কোন কোন পদে সেটাও বলা আছে স্ট্যাটাস রিপোর্টে। স্ট্যাটাস রিপোর্টে এটাও বলা আছে কত কোটি টাকার সেই সময়ে অলরেডি তারা পেয়েছিলেন টাকা, প্রসিড অফ ক্রাইম কত টাকার সেটা অলরেডি তারা সেই সময় পেয়েছিলেন। ফলে এই যে দুর্নীতি, এই দুর্নীতি ভাববেন না এখানে আটকে আছে, দুর্নীতির ব্যাপ্তি অনেক 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 বেশি। তৃণমূল কংগ্রেস কি পরিমাণ দুর্নীতি করেছে আপনার আপনার আমার যে ধারণা তারও বাইরে, সব সেক্টরে দুর্নীতি করেছে। আমাকে এই যে যে যারা এই যে নার্স, তারা আজকে বলছিলেন ওই যে বিভিন্ন ক্যাম্প হতো না, সেই ক্যাম্পে একটা কোম্পানির থেকে ওষুধ আসতো, একই কোম্পানি সব ওষুধ বানাচ্ছে। আমাকে ছবি পাঠালো, আমি বললাম ছবিগুলো দাও, ছবি পাঠালো, মামলা করতে এসছে তাদের পে স্কেল, তাদেরকে বঞ্চিত করেছে, সবাইকেই তো বঞ্চিত করেছে। সে একই কোম্পানি বিভিন্ন ওষুধ বানাচ্ছে, মানে জ্বরের ওষুধ বানাচ্ছে, পেটে ব্যথার ওষুধ বানাচ্ছে, সব ওষুধ বানাচ্ছে, একদম সেই র্যাকে লাগানো ওষুধ, সব এক কোম্পানির, আপনাকে দেখিয়ে দিতে পারি আমি। আমাকে পাঠালো দিয়ে, এই মানে এই তৃণমূলের আমলে আমি তো বলবো যে এই যে বিভিন্ন এই যে ওষুধ, এই যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ওষুধ কোম্পানি এই সময়কালের মধ্যে তৈরি হয়েছে, দেখুন আবারও পাঠিয়েছে এই বিভিন্ন ব্যাঙের ছাতার মতো ওই যে ওষুধ কোম্পানিগুলো তৈরি হয়েছে। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন একই এই সব ওষুধ ব্যাঙের ছাতার মতো তৈরি হওয়া সব ওষুধ কোম্পানি। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলতেন ওই ডায়মন্ড হারবারে তিনি দুয়ারে স্বাস্থ্য প্রকল্প করেছেন, এগুলো সব কি তাহলে আইওয়াস? দেখুন, দুয়ারে স্বাস্থ্য না দুয়ারে অস্বাস্থ্য, এটা পশ্চিমবঙ্গের মানুষ তো দেখেছেন। স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা কিভাবে ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গের আপনি যে কোনো জেলার যে কোনো ব্লকে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা দেখে আসুন। আপনি যে কোনো একটা স্কুল চলে যান, গিয়ে দেখে আসুন সেই স্কুলে টোটাল ভ্যাকেন্সি কত আর কতজন বর্তমানে রয়েছে। এই যে এত ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগ না করা, প্রতি বছর এসএসসি না হওয়া, টেট না হওয়া, আর যাদের নিয়োগ করবো তাদের কাছ থেকে টাকা তুলবো। ইভেন এত কিছুর পরে, সব ধরা পড়ে যাওয়ার পরেও সেই যারা টেন্টেড তাদেরকে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করা হলো, মামলা করে আটকালাম। এক্সপায়ারি প্যানেলের লোকজনকে এখনো রেখে দিয়েছে, ধান্দা। ওএমআর প্রকাশ করব না, ধরা পড়ে যাবে ওদের টেন্টেড গুলো, এগুলোর কাছ থেকে তো সব টাকা নিয়েছে। ফলে এই যে বিষয়গুলো করেছে এর জন্য তো এরা দায়ী। কিন্তু সুজিত বসুর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কতটা শক্তিশালী বলে আপনার ধারণা? দেখুন, সুজিত বসুকে আমি বলবো যে ইডি তারা কোমর বেঁধে নেমেই তারা তাকে গ্রেফতার করেছে। এই যে বললাম 2023 সালের রিপোর্ট আপনাকে দেখালাম, যেটা 2023 সাল, সেই সময় থেকে তদন্ত করছে। আপনি বুঝুন পিএমএলএ একটা ইডি কিভাবে তদন্ত করে, প্রসিড অফ ক্রাইম কোথায় কোথায় রুটেড হয়েছে, অর্থাৎ দুষ্কর্মের মাধ্যমে উদ্ভূত সম্পদ কিভাবে কোন রুটে গেছে। ধরুন সাপোজ এই যে মিউনিসিপ্যালিটি স্ক্যাম, এই যে চাকরি বিক্রি করে টাকা তুলেছে, সেই টাকা হয়তো গেছে হয়তো কোনো একটা রেস্টুরেন্ট বানিয়েছে, কোনো একটা ওই
বিভিন্ন ওই যে এখন এই মুহূর্তে রিয়েল এস্টেট, বিরাট বুম, সবাই বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানো নিয়ে তো অনেক গল্প এখন শোনা যায়, বাড়ি বানানো আর ওই জমি কেনা। ওই যে দেখবেন না এখন সব বিজ্ঞপ্তি দেয়, এই জমি নিয়ে তো অনেক গল্প শোনা যায়, আর বাড়ি বানানো নিয়ে অনেক গল্প শোনা যায়। ইডি তদন্ত করে সেটা বের করবে যে প্রসিড অফ ক্রাইম কোথায় কোথায় ঢুকেছে। না, অনেকেই বলছেন যে এটা তো শুধু শুরু। আপনি কি মনে করছেন ফিরদৌস দা যে আরো বড় নাম সামনে আসতে পারে? এটা কি শুধু একজন প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি নয়, গোটা আমলের হিসাব চাওয়ার শুরু? অবভিয়াসলি দেখুন, শুধুমাত্র এই সুজিত বসুকে গ্রেপ্তার করে এই যদি মনে করুন, আপনি ভাবেন যে গ্রেপ্তার হওয়ার ফলেই সবটাই ধরা পড়ে গেছে, একদম না। আমি মনে করি এর মাথাও রয়েছে, এর লেজও রয়েছে। এই মাথাটাকেও ধরতে হবে, লেজটাকেও ধরতে হবে, গোটাটাকেই তো ধরতে হবে। আপনি যদি মাথা লেজ না ধরেন গোটাটা পাবেন না, গোড়া বডিটা পাবেন না। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে প্রশাসনের ভেতরে কি দুর্নীতির একটা চক্র তৈরি হয়েছিল বলে মনে একদম হয়? নিঃসন্দেহে। এবং আমি নতুন সরকারকে বলবো, আপনারা যে নতুন সরকার গঠন করেছেন, নিশ্চিতভাবেই শুধুমাত্র এই শিক্ষক নিয়োগের দুর্নীতি ভাববেন না। পিএসসির মাধ্যমে দুর্নীতি হয়নি, তারা তো সরকারি দপ্তরের স্টাফ। ডাব্লিউবিসিএস পর্বত প্রমাণ দুর্নীতি, ডাব্লিউবিসিএস সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। সব খাতা বের করুন, সব সিএফএসএল এ পাঠান, সব খাতাগুলো। অবভিয়াসলি আমি বলেছি তো যে এনকোয়ারি কমিশন বসুন, সব খাতাগুলো সিএফএসএল এ পাঠান। এগুলো সব মমতা ব্যানার্জির এজেন্ট, এগুলো সব মমতা ব্যানার্জির এজেন্ট। এগুলো দপ্তরে থাকলে কিন্তু ডুবাবে আপনাদের। এগুলোকে সব ঘাট টিপে ধরুন আর বের করে দিন, সব খাতাগুলোকে আনান। পিএসসি, বিশেষ করে পিএসসির মাধ্যমে, কারণ পিএসসির মাধ্যমে সরকারি নিয়োগ হয়। আর ডাব্লিউবিসিএস মানে গুরুত্বপূর্ণ আধিকারিক। আপনি খোঁজ নিয়ে দেখেন, হয় টাকা, নাহলে অমুকের অমুকের তমুকের আত্মীয়, লতায় পাতায় সব আত্মীয়। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে যে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো প্রকাশ্যে নীরব কেন? আপনি তো পলিটিক্যালি খুব ইনক্লাইন্ড ফিরদৌস দা, এই নীরবতার রাজনৈতিক তাৎপর্যটা ঠিক কি? দেখুন, এখন সব ধান্দাবাজ গুলো এখন সব চেষ্টা করছে, মানে কেউ বিপ্লবী হয়ে গেছে, কেউ বিদ্রোহী হয়ে গেছে। কোন বিপ্লবী কোন বিদ্রোহী 4 তারিখের আগে ছিল না। আমি আপনাকে ইন্টারভিউ দিয়ে বলছি, 4 তারিখের 4টের পর সময় ওই তৃণমূল দলটা উঠে যাবে, তাই হয়েছে। আপনি ছেড়ে দিন হারা এমএলএ, ছেড়ে দিন হারা ক্যান্ডিডেট, জেতা এমএলএ এলাকায় নেই। আমি বলছি এলাকায় নেই, থাকলে নিজের বাড়িতে নেই, অন্য জনের বাড়িতে গা ঢাকা দিয়ে বসে আছে। কর্মীরা কেউ খুঁজে পাচ্ছে না, তাকে অ্যাটাক করেছে বলবে, কেউ ভয়ে বাড়ি থেকে বেরোয়, বাড়িতে ছেড়ে দিন, অন্যজনের বাড়িতে বসেছে, আত্মগোপন করে বসেছে কেন? ভয়ে। তৃণমূলের বাড়ির নিচে একদম সুড়ঙ্গ পাওয়া যাচ্ছে, একদম কি কি জন্য এইসব ব্যাপার? এ তো ছোটখাটো দেখছেন, ছোট নেতার বাড়িতে সব সুড়ঙ্গ, বড় নেতার বাড়িতে কি কি আছে ভাবতে পারবেন না। ও তো ছোট নেতার বাড়িতে আপনি সুড়ঙ্গ দেখছেন। ওই কাউন্সিলরের হাজবেন্ডের বাড়িতে সুড়ঙ্গ শিবপুরে দেখেছেন তো? ও সুড়ঙ্গ ছোট সুড়ঙ্গ, আরো কত কত বড় সুড়ঙ্গ আপনি পেয়ে যাবেন। আমি তো অনেকদিন আগে থেকেই বলেছি যে ঝাড়বাতি লিফটের কথা তো আমি অনেকদিন আগে থেকে বলেছি। আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে চুপ কেন, রাজনৈতিক তাৎপর্য? ও ধান্দা খুঁজছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দা খুঁজছে। বেসিক্যালি এদের ট্রাপে পা দেবেন না, এদের ট্রাপে পা দিলেই ডুববেন, যে পা দেবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বেসিক্যালি কি বাম অতি বাম যা আছে সবার সাথে জোট করবে। একসময় গৌতম দেব বলেছিলেন যে ওকে আলিমুদ্দিনে আসতে হবে। আমি বলছি যে যার হাতে শাল্কু সোরেন থেকে শুরু করে প্রদীপ্তা, কমল গায়েন, সৈফুদ্দিন, মইদুল, সুদীপ্ত, আনিস খান, এদের রক্ত লেগে আছে। যে এত দুর্নীতি করেছে, প্রতিটি বেকার যুবক যুবতীর স্বপ্ন চুরি করেছে, মেধাকে গুরুত্ব না দিয়ে শুধু অর্থকে গুরুত্ব দিয়ে চাকরি দিয়েছে। হাত নোংরা করা হবে, ওর সাথে কে জোট বাঁধবে? আগেই বলেছিলাম যে দলটা উঠে যাবে। ও দল যত তাড়াতাড়ি উঠবে তত পশ্চিমবঙ্গের মঙ্গল। ও থাকলেই বিষবৃক্ষ। আপনি জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অপোজিশনে থেকে বেশি ডেঞ্জারাস। আপনার মনে থাকবে এর আগে তিনি যখন অপোজিশন লিডার ছিলেন, জঙ্গলমহলে খুন, উত্তরবঙ্গে অস্থিরতা, গোটা পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরি করার চেষ্টা করতেন।
অস্থিরতা তৈরি করবেন। ওই দলটা যত তাড়াতাড়ি উঠে যাবে তত মঙ্গল, জনগণের মঙ্গল। ইমামদেরকে তিনি জোট বাঁধতে বলছেন কি ব্যাপার? এখন বিপদে পড়েছেন, বিপদে পড়ে উনি বেসিক্যালি উনি বুঝতে পারছেন ওনার অস্তিত্ব বিলোপ ঘটবে। ওই বলেছেন তো 4টের পরে ওর দলটাই উঠে যাবে, ওই জন্য দল উঠে যাওয়া আটকাতে উনি বলছেন 4টে থেকে 6টায় থাকি। 4 তারিখ বিকেল 4টের সময় এই তৃণমূল দলটা উঠে যাবে, এটা আমি আগেই বলেছি, আপনাকে রেজাল্টের আগেই বলেছি। একদমই আমি বলবো যে এই মামলার ফিরদৌস, আপনি কি মনে করছেন এই মামলার তদন্ত এগোলে প্রাক্তন সরকারের আরো প্রভাবশালী মুখদের নাম সামনে আসবে? আমি বলেছি তো, আমি দেখবেন আগেই বলেছি যে এর মাথা রয়েছে, মাথাদের ধরতে হবে। এই মানে এখন তো মধ্য অংশ ধরা হয়েছে, পিরামিডেড লাইক স্ট্রাকচার তৈরি করেছিল তো দুর্নীতির, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির এই মধ্যবর্তী স্থান পর্যন্ত পৌঁছানো গেছে, এই মধ্য দেশে পৌঁছানো গেছে। কিন্তু ওই টপে কে বসেছিল, যেখানে 75-25 ভাগের 75 পৌঁছেছে, সেই 75টাকে তো ধরতে হবে, ওটাই তো আসল মাথা। কতটা আশাবাদী সে ব্যাপারে? দেখুন আমি বলবো যে এই যে পদক্ষেপ হয়েছে, অবশ্যই আরো পদক্ষেপ বাকি আছে, শুরু হয়েছে, আশা করব সবটাই হবে। তার কারণ এরা পর্বত প্রমাণ দুর্নীতি করেছে। রাজ্যের মানুষ জানতে চাইছেন বিভিন্ন জায়গায়, আমি আসার আগে দেখছিলাম তারা আলোচনা করছেন যে আসল বড় মাথা কে, এটা কি এই যে তাদের জানতে চাওয়াটা, কি বলবেন, আপনি কিভাবে দেখছেন? অবভিয়াসলি আমরা তো সেই খোঁজেই তো এতদিন ধরে লড়ে এসেছি, যে আসল মাথাটাকে ধরতে হবে। না, দেখুন আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তদন্তকারী সংস্থার উপরে, তাদের প্রতি আমার বিশ্বাস আছে বলেই তো তদন্ত চেয়েছিলাম। অবশ্যই, কারণ হচ্ছে দেখুন তদন্তকারী সংস্থা তাদের এক্সপার্টিস আছে বলেই তাদের উপরে তো প্রেয়ার করে তদন্ত ভার দিতে চেয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেয়েছিল যাতে কোনোভাবে সিবিআই বা ইডি না হয়, তার পুলিশ, তার থানার পুলিশ সে যা বলবে সেইভাবে ওই টেবিলের তলায় লুকিয়ে তদন্ত করবে, যা বলবে এসে বলবে এই টেবিলের তলায় লুকিয়ে তদন্ত করতো, তাহলে তদন্ত সঠিক হতো, তাহলে কেউ ধরা পড়তো না। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই চেয়েছিলেন, সেই জন্য আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছিলেন, হেরে এসছেন। হেরে এখন যেমন আদালতে হেরেছিলেন, এখন মানুষের আদালতে হেরেছেন। ওরা কথায় কথায় বলতো না, মানুষের আদালতে এসো, মানুষের আদালতে এসো, মানুষের আদালতে দেখলেন তো মানুষের আদালতে কি কে পৌঁছে দিয়েছে। ফলতায় কত ভোটে জিতেছিল এর আগে যেন, না ওটা তো ডায়মন্ড হারবার কেন্দ্রে 1,80,000-এর উপরে লিড ছিল। এবার ওই 21 তারিখ ভোট হবে তো, কটা বুথে এজেন্ট দিতে পারে তৃণমূল কংগ্রেস এসে আমাকে বলবেন। মানুষকে অত্যাচার করতে নেই। দেখুন তৃণমূলের আমলে এরকম অনেক সিট ছিল, এমনি হয়তো তৃণমূল জিততো, 5টা লোক ভোট দিত, কি দরকার ছিল ভোটের মার্জিন একদম 1 লাখ পার করতে হবে, নেতাকে দেখাতে হবে যে আমি দেখো আমার এলাকায়, সব অত্যাচার করে লোককে নিয়ে আসতো। আজকে তো এই ওই যে বসে আছে যে নার্স দিদি, সে তো বলছে যে এলাকায় কিভাবে লোক নিয়ে যাওয়া হতো, তারা তো এসে সবাই আজকে বলছে। জাহাঙ্গীর খান কি বেরোতে পারবে না? সে তারা বলতে পারবে, নির্বাচন কমিশন নিশ্চিতভাবে তাকে সুরক্ষা দেবে, কেন্দ্রে ভোট লড়ি লড়ি কত লাখে জিতবে দেখবে। দেখুন এইগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে কি বলুন তো, ওই নাম্বার বাড়াতে, স্কোর বাড়াতে হবে। আমার সাথে বেশি লোক আছে, আমি বেশি তুলতে পারি, এই যে আমি বেশি তুলতে পারি আর আমার সাথে বেশি লোক আছে, এই স্কোর বাড়াতে গিয়েই তো দলটা ডুবে গেল। তৃণমূল কংগ্রেস, আপনি বলুন তো এই রাজনৈতিক দলটা কিসের জন্য করে? দেখুন বিজেপি করার পিছনে তার আদর্শগত কারণ আছে, তার একটা নির্দিষ্ট আদর্শ রয়েছে, উদ্দেশ্য রয়েছে। কংগ্রেসের তার আদর্শগত কারণ আছে, সিপিআইএম বামফ্রন্ট দলগুলোর তার আদর্শগত কারণে লোকে সেই দলগুলো করে। তৃণমূল কে কিসের জন্য করে? দুটো পয়সা কামানো ছাড়া তৃণমূল করে এরকম লোক পাবেন আপনি? দুটো ক্ষমতা পাওয়া ছাড়া তৃণমূল করে এরকম লোক পাবেন? আইদার ক্ষমতা যায়, নাহলে পয়সা যায়, পারলে দুটোই চাই। এই ছাড়া আপনি তৃণমূলে লোক পাবেন যে না আমি আদর্শের কারণে আমি তৃণমূল করি? কিন্তু স্যার আমি জানতে চাইবো যে 22 লক্ষ ওএমআর শিট হঠাৎ করে এখন প্রকাশ করা হলো কেন? সুপ্রিম কোর্টের রায়ের পর এতদিন দেরি হওয়ার আইনি ব্যাখ্যাটা ঠিক কি? এবং যেসব শিক্ষক চাকরি হারিয়েছেন, এই ওএমআর প্রকাশ কি তাদের আইনি লড়াইয়ে নতুন সুযোগ এনে দিতে পারে? দেখুন আমি প্রথমেই বলি, এতদিন ডিলে করার কোনো কারণ ছিল না। 2024 সালে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রাজদের বেঞ্চের নির্দেশ, 24 থেকে 26 কার নির্দেশে এগুলো প্রকাশ করা হয়নি এখন সেটাকে তদন্ত করা উচিত।
যে কার নির্দেশে এটা প্রকাশ করা হলো না। বারবার বলেছি যে ওই ওএমআর, ওটা অরিজিনাল ওএমআর এর স্ক্যান কপি নাসরিন খেতাব সহ সব আরটিআই করিয়েছি 2023 সালে অক্টোবর নভেম্বর মাসে। আরটিআই রিপ্লাই দিয়ে এসএসসি বলছে আমাদের সার্ভারের ডাটা এই ওএমআর শিট। আদালতে যখন প্রেস করছি তখন বলছে না না ও আমাদের না, ও সিবিআই। আমি তাই মেনে নিলাম সিবিআই, কিন্তু বলো এগুলো অরিজিনাল না অরিজিনাল, বলছে আমার দায়িত্ব নিতে পারবো না। এই এসএসসি, এই সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির সরকার আর সেই সময় বোর্ড, তারা কেউ দায়ী নিল না। আমরা চিৎকার করে করে বললাম ওটা অরিজিনাল ওএমআর, অরিজিনাল ওএমআর এর স্ক্যান কপি। সে আমরা দেখালাম, সেটা আমরা নাসরিন রাপর তারা প্রত্যেকটা মামলাকারী দেখলো যে হ্যাঁ এটাই আমাদের অরিজিনাল ওএমআর শিট। ও বাবা, মানবে না কেন? মানলে যে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন যারা টাকা তুলেছে যাদের কাছ থেকে, তাদের তো ধরা পড়ে যাবে। তারা যদি অরিজিনাল লিস্ট দিয়ে দিত তাহলে যারা টেন্টেড নয় তারা তো বেঁচে যেত। ও বাবা, কাদের কাছ থেকে টাকা তুলেছিস সেই লিস্টটাই দিয়ে দিতিস। যাদের কাছ থেকে টাকা তুলেছিস মমতা ব্যানার্জি ডেকে নেয়, শোন যারা যে কাদের কাদের কাছ থেকে টাকা তুলেছিস সব লিস্ট গুলো জমা দিবি। মমতা ব্যানার্জি বললে কারো বাবার ক্ষমতা ছিল, বলতো যে না দেবো আমরা, সেই লিস্টটা জমা দিয়ে দিতেন দিলেন না কেন? তারা তো বিলম্ব করলো। ও টাকা বাঁচানোর জন্য। আমি একটা প্রশ্ন করবো, ফিরদৌস দা, এই যে যদি সমস্ত ওএমআর শিট আগে থেকে সিবিআই এর কাছে থাকে, তাহলে রাজ্য সরকার এতদিন প্রকাশ্যে আপত্তি কেন করলো? এবং এই ওএমআর শিট প্রকাশের পর কি এই নতুন করে কারা মেধা তালিকা করেছে সেইটা আগে তদন্ত করে বের করতে হবে। এই আপত্তি কে করেছে, কারা এই প্রকাশ করতে দেয়নি, এই ওএমআর শিট প্রকাশের পর কি নতুন করে মেধা তালিকা যাচাই বা পুনর্মূল্যায়ন সেটা 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 সময়ের, দেখুন সেটা সময় বলবে। কিন্তু সে অলরেডি আপনাকে যে নির্দেশ আছে সেই নির্দেশ তো পালন করতে হবে। এতদিন পালন করেননি কেন মমতা ব্যানার্জি সরকার? যে 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 নির্দেশ ছিল সেই নির্দেশ তো এখনো পালন করেননি। সেই নির্দেশনামাগুলো পালন করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা দুর্নীতি করেছে তার আমলে, দুর্নীতি হয়েছে রাদার, সেই দুর্নীতির সবটা তদন্ত হওয়া উচিত। শুধুমাত্র শিক্ষক নিয়োগ বা শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে আর 5টা নিয়োগে দুর্নীতি হয়নি তা তো না। প্রায় সব নিয়োগেই দুর্নীতি হয়েছে। সেগুলো তদন্ত করে যারা অযোগ্য বের করে দিন, তার স্থলে যারা বৈধ মেধাবী যাদের চাকরি পাওয়ার কথা ছিল তাদের দিন, তাদের কম্পেনসেট করুন। আশা করব সেটা নিয়ে ভাববেন নতুন সরকার। অলরেডি একটা ভাবনা শুরু হয়েছে, অলরেডি 5 বছরের বয়সের ছাড় প্রথম ক্যাবিনেটে দিয়েছেন, এটা সাধুবাদযোগ্য। আশা করব ভবিষ্যতেও এই সমস্ত পদক্ষেপগুলো হবে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিভিন্ন প্রশাসনিক পদে যারা নিয়োগ পেয়েছে সে কটাকে তাদের ওই খাতাগুলো আবার সিএফএসএল এ পাঠান, না হলে কিন্তু পরবর্তীতে এরাই ডোবাবে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। এই মুহূর্তে সবথেকে একটা প্রশ্ন খুব আসছে আমাদের কাছে, সেটা হচ্ছে যারা প্রকৃত যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন বলে দাবি করছেন ফিরদৌস দা, তাদের জন্য এখন আইনিভাবে কি কি পথ খোলা আছে? দেখুন সেটা তো তারাই দেখবেন, যারা তাদের নিশ্চিতভাবে আইনি সহযোগিতা যারা করছেন তারা দেখবেন। কিন্তু এর আগে যেটা হয়েছিল, টেন্টেড, নট স্পেসিফিক্যালি টেন্টেড, এসএসসি সব মিলে জুলে গেল, সব একসাথে হয়ে গেল। দয়া করে ওটা করবেন না। মমতা ব্যানার্জি তো সবাইকে ডেকে এনেছিল, সবাইকে স্টেজ, মমতা ব্যানার্জি স্টেজে দেখছি সব। ও তো ওটাই চেয়েছিল, জগা খিচুড়ি পাকিয়ে দেবো। তারা তখন না বুঝে আমাদেরকে গালাগালি করলো। সেই সময় নট স্পেসিফিক্যালি টেন্টেড তো আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলা উচিত ছিল ওটাই আমাদের ওএমআর। উল্টে তারা জগা খিচুড়ির দলে, মমতার দলে চলে গেল। ও পচা আলুর বস্তায়, প্রথমেই বলেছিলাম পচা আলুর বস্তায় ঢুকলে পচবেই পচবে। ও পচা আলুর বস্তায় একদম ঢুকবে না। ওই যে বলেছে না, এই ও হাত মোলানোর জন্য সবাই আহ্বান করছে, ও পচা আলু, ও বস্তায় যে ঢুকবে, ওর সাথে যে হাত মিলাবে সে ডুববে। ওর সাথে হাত মিলিয়ে সব কটা ডুবেছে, হাত মিনারেই ডুববে।